নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বৈকুণ্ঠের উইল ধারাবাহিকভাবে আমার চ্যানেলে পড়ে শোনাচ্ছি। দুটি পর্ব ইতিমধ্যেই পড়েছি, আজ তৃতীয় পর্ব। ৭। গোকুলের বড় মেয়ে হিমাঙ্গিনী তাহার ঠাকুমার কাছে শুইত। সে ভোর হইতে না হইতেই চেঁচাইতে লাগিল, কাকা এসেছে, মা কাকা এসেছে। পাশের ঘরে গোকুল শুইয়াছিল। সে ধরফর করিয়া কম্বলের শয্যার উপর উঠিয়া বসিল। শুনিতে পাইল তাহার স্ত্রী নিরানন্দ বিস্ময়ের সহিত প্রশ্ন করিতেছে, কখন এলো রে তোর কাকা? মেয়ে কহিল, অনেক রাত্রিরে মা। মা জিজ্ঞাসা করিল, এখন কি করছে? মেয়ে কহিল, এখনো ওঠেননি, তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাহার মা আর কোনো প্রশ্ন না করিয়া কাজে চলিয়া গেল। গোকুল দরজা হইতে গলা বাড়াইয়া হাত নাড়িয়া মেয়েকে কাছে ডাকিয়া কহিল, তোর ঠাকুরমা তাকে কি বললে রে হিমু? হিমু ঘাড় নাড়িয়া বলিল, জানিনি তো বাবা। গোকুল তথাপি প্রশ্ন করিল, খুব বকলে বুঝি রে? হিমু অনিশ্চিত ভাবে বার দুই মাথা নাড়িয়া অবশেষে কি মনে করিয়া বলিল, গোকুল ব্যগ্র হইয়া তাহার একটা হাত ধরিয়া একেবারে ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া আস্তে আস্তে কহিল, তোর ঠাকুমা কি কি সব বললে বল তো মা হিমু। হিমু বিপদে পড়িল। কাকা যখন আসেন সে তখন ঘুমাইতেছিল, কিছুই জানিত না। বলিল, জানি নে তো বাবা। গোকুল বিশ্বাস করিল না, অপ্রসন্ন হইয়া বলিল, তবে যে বললি জানিস? মা তোকে মানা করে দিয়েছে না? আমি কাউকে বলবো না রে, তুই বল না। জেরায় পড়িয়া হিমু ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। গোকুল তাহার মাথায় মুখে হাত বুলাইয়া উৎসাহ দিয়া কহিল, তুই বল না, কি কথা হলো বল মা। মা বুঝি বললে বেরিয়ে যা তুই বাড়ি থেকে? এই নে দুটো টাকা নে, পুতুল কিনিস। বলিয়া সে বালিশের তলা হইতে টাকা লইয়া মেয়ের হাতে গুজিয়া দিল। হিমু শুষ্ক হইয়া বলিল, হু বললে, তারপর তারপর? হিমু কাঁদো কাঁদো হইয়া বলিল, তারপরে তো জানি রে বাবা। গোকুল পুনরায় তাহার মুখে মাথায় হাত বুলাইয়া দিয়া কহিল, জানিস বই কি, তোর কাকা কি বললে? কিচ্ছু বললে না। গোকুল বিশ্বাস করিল না, বিরক্ত ও কঠিন হইয়া প্রশ্ন করিল, একেবারেই কিছুই বললে না? তা কি হয়? পিতার ক্রুদ্ধ কণ্ঠস্বর লক্ষ্য করিয়া হিমু প্রায় কাঁদিয়া ফেলিয়া বলিল, জানি নে তো বাবা। ফের জানিস নে, হারামজাদা মেয়ে। বলিয়া সে চটাস করিয়া মেয়ের গালে চর কষাইয়া ঠেলিয়া দিয়া বলিল, যা দূর হ। মেয়ে কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। গোকুল দ্রুত পদে নিচে নামিয়া তাহার বিমাতার ঘরে ঢুকিয়া বলিল, তা বেশ করেছ, সে বাড়ি ঢুকতে না ঢুকতেই নানা রকম নাগিয়েছ ভাঙিয়েছ, আমার ওপর যাতে তার মন ভেঙে যায়, এই তো। সে সব কিছু আমার শুনতে আর বাকি নেই, কিন্তু তোমার ছেলেকেও সাবধান করে দিও, আমার সুমুখে না পড়ে, তা বলে দিয়ে যাচ্ছি। বলিয়াই তেমনি দ্রুত পদে বাহির হইয়া গেল। ভবানী কিছুই বুঝিতে না পারিয়া খানিকক্ষণ অবাক হইয়া চাহিয়া রহিলেন। বাহিরের নানা লোক নানা কাজে ব্যস্ত ছিল। সে খানিকক্ষণ এদিক সেদিক করিয়া হাবুর মাকে ডাকাইয়া আনিয়া কহিল, ও হাবুর মা, বলি ভায়া যে রাত্রিরে বাড়ি এসেছেন, শুনেছিস? ঝি ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ বাবু,
ঘোর রাত্রিরে ছোট বাবু বাড়ি এলেন। গোকুল কহিল, সে তো জানি রে, তারপরে মায়ে বেটায় কি কি কথা হলো বল দেখি। আমার নামে বুঝিমা খুব লাগালে, বাড়ি থেকে বেরিয়ে যাবার টাবার কথা। ঝি বাধা দিয়া বলিল, না বাবু, মা তো ওঠেননি। যদু তার ব্যাগটা নিয়ে এলে আমি ছোট বাবুর ঘর খুলে আলো জ্বেলে দিলুম। তিনি সেই যে ঘরে ঢুকলেন, আর তো বার হননি। গোকুল অপ্রত্যয় করিয়া বলিল, কেন ঢাকছিস ঝি? আমি যে সব শুনেছি। গোকুলের কথা শুনিয়া ঝি বিস্ময়ে ক্ষণকাল চাহিয়া রহিল। তারপরে হাবুর দিব্যি করিয়া বলিল, অমন কথাটি বলো না বড় বাবু। আমি সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে ছোট বাবুর কাজকর্ম করে দিলুম। তিনি মাকে ডাকতে নিষেধ করে বললেন, ঝি, আর আমার কিছু দরকার নেই, তুই শুধু আলোটা জ্বেলে দিয়ে শুগে যা। আহা, চোখ মুখ একেবারে বসে গিয়ে কালি বর্ণ হয়ে গেছে। গোকুলের চোখ দুটি ছলছল করিয়া উঠিল। কহিল, তার হবে না? তুই বলিস কি হাবুর মা, বাবা মারা গেলেন, ছোড়া একবার চোখের দেখাটা দেখতে পেলে না, একটা পয়সার বিষয় আশয় পর্যন্ত পেলে না। তার মনে মনে যা হচ্ছে তা সেই জানে। বাবাকে সে কি ভালোই বাসতো, তা তোরা তো সব জানিস। কি বলিস হাবুর মা? বলিতে বলিতে গোকুলের চোখে জল আসিয়া পড়িল। হাবুর মা অনেক দিনের দাসী, চোখের জল দেখিয়া তাহার চোখেও জল আসিল। গাঢ় স্বরে কহিল, তার বলতে বড় বাবু, তেনার বাবা অন্ত প্রাণ ছিল যে, তবে কিনা বড় বড় লেখাপড়া করতে করতে মগজটা কেমন ধারা গরম হয়ে গেল, তাই। গোকুল হাবুর মাকে একেবারে পাইয়া বসিল। কহিল, তাই বল না হাবুর মা, মগজটা গরম হবে না? বিদ্যেটা কি সোজা বিদ্যে? অনার গ্র্যাজুয়েট। বলি, এই হুগলি চুঁচুড়া বাবুগঞ্জে কটা লোক আমার ভাইয়ের মতো বিদ্যে শিখেছে? কই দেখিয়ে দে দেখি। লাট সাহেব নিজে এজে এসে তাকে হাত ধরে বসায়। সে কি একটা হেজিবিজি মানুষ? তুই তো ঝি, কিন্তু কলকাতায় গিয়ে কোনো ভদ্রলোককে বল দেখি, তুই বিনোদ বাবুর বাড়ির দাসী, তোকে ডেকে বসিয়ে হাজারটা খবর নেবে, তা জানিস। কিন্তু ওই যে কথায় বলে, গায়ের যুগী ভিক্ষে পায় না। এখানকার কোনো বেটা কি তাকে চিনতে পারলে? মুখখানি একেবারে শুকিয়ে গেছে, দেখলি না রে? ঝি ঘাড় নাড়িয়া বলিল, মুখখানি দেখলে চোখে আর জল রাখা যায় না বড় বাবু। গোকুলের চোখ দিয়া দর দর করিয়া জল গড়াইয়া পড়িল। উত্তরীয় অঞ্চলে অশ্রু মুছিয়া কহিল, তুই তাকে মানুষ করেছিস হাবুর মা, শুধু তুই তাকে চিনতে পেরেছিস। আহা, চিরটা কাল তার হেসে খেলে আমোদ আহ্লাদ করে লেখাপড়া নিয়েই কেটেছে। কবে এসব হাঙ্গামা তাকে পোয়াতে হয়েছে বল দেখি। আর উইল করে বিষয় দেব না বললেই দেব না? তার বাপের বিষয় নয়? কোন শালা আটকায়? কি করেছে সে? চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে? কোন শালা দেখেছে? তবে কেন বিষয় পাবে না বল দেখি শুনি? আইন আদালত নেই? বিনোদ নালিশ করলে আমাকে যে বাবা বলে অর্ধেক বিষয় করায় গন্ডায় তাকে চুল চিরে ভাগ করে দিতে হবে, তা জানিস? ঝি সায় দিয়া বলিল, তা দিতে হবে বই কি বাবু। গোকুল উৎসাহে চোখ মুখ উদ্দীপ্ত করিয়া কহিল, তবে তাই বল না। আর এই মাটি, তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাক না কেন? কেন উইল করবার মতলব দিতে গেলি? এইটি কি তোর মায়ের মতো কাজ হলো? ধর্ম নেই, তিনি দেখছেন না নির্দোষকে কষ্ট দিলে তার কাছে তোকে জবাব দিতে হবে না? আর বিষয়,
ভারী বিষয়। আজ বাদে কাল সে যখন হাইকোর্টের জজ হবে, সে তো আর কেউ তার আটকাতে পারবে না। তখন কি করে রাখবি বিষয়? এসব ভেবেচিন্তে কাজ করতে হবে না? এখন মানে না দিলে তখন অপমান হয়ে দিতে হবে যে। হাবুর মা খুশি হইয়া উঠিল। সে বিনোদকে মানুষ করিয়াছিল, এই সমস্ত উইল টুইল তাহার একেবারেই ভালো লাগে না। কহিল, আচ্ছা বড়বাবু, তুমি তাই কেন করো? ছোট বাবুকে ডেকে বলো না যে তোর বিষয় আসার তুই নে, তুমি দিলে তো আর কারুর কিছু বলবার থাকে না। এইখানেই ছিল গোকুলের আসল খটকা। সে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, তবে সবাই যে বলে আমার দেবার সাধ্যি নেই, বাবার উইল তো রদ করতে পারি নে হাবুর মা। আমাদের বড় বউয়ের মামাতো ভাই একজন মস্ত মোক্তার, সে নাকি তার বোনকে চিঠি লিখেছে, তাহলে জেল খাটতে হবে। তবে মা যদি রাজি হয়, বড় বউ রাজি হয়, তখন বটে। হাবুর মা ইহার সদুত্তর দিতে না পারিয়া তাহার কাজে চলিয়া গেল। গোকুল মুখ ফিরাইতেই দেখিল হিমু খেলা করিতে যাইতেছে। তাহাকে আদর করিয়া কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোর কাকা উঠেছে রে? হিমু ঘাড় কাত করিয়া বলিল, হুম, উঠেই তার বসবার ঘরে চলে গেলেন, কারুর সঙ্গে কথা কইলেন না। বাটির এক প্রান্তে পথের ধারের একটা ঘরে বিনোদ বসিত। ঘরখানি ইংরেজি ধরনের সাজানো ছিল। এইখানে তাহার বন্ধু বান্ধবরা দেখা সাক্ষাৎ করিতে আসিত। গোকুল পা টিপিয়া কাছে গিয়া জানালার ভিতর দিয়া চাহিয়া দেখিল বিনোদ চৌকিতে না বসিয়া নিচে মেঝের উপর ওদিকে মুখ করিয়া চুপ করিয়া বসিয়া আছে। তাহার এই বসিবার ধরন দেখিয়াই গোকুলের দুই চক্ষু জলে পরিপূর্ণ হইয়া গেল। সে নীরবে দাঁড়াইয়া ছোট ভাইয়ের মুখখানি দেখিবার আশায় মিনিট ৫-৬ অপেক্ষা করিয়া শেষে চোখ মুছিয়া ফিরিয়া আসিল। চক্রবর্তী কহিল, বড়বাবু, অধ্যাপক বিদায়ের ফর্দটা। গোকুল সহসা যেন অন্ধকারে আলোর রেখা দেখিতে পাইল। তাড়াতাড়ি কহিল, এসব বিষয়ে আমাকে আর কেন জড়াও চক্রবর্তী মশাই? মা সরস্বতী তো স্বয়ং এসে পড়েছেন। কে কেমন পণ্ডিত, তার কত মান মর্যাদা, বিনোদের কাছে তো চাপা নেই। তাকেই জিজ্ঞাসা করে ঠিক করে নাও না কেন? আমি এর মধ্যে আর হাত দেব না চক্রবর্তী মশাই। চক্রবর্তী কহিল, কিন্তু ছোট বাবু তো এখনো ঘুম থেকে ওঠেননি। গোকুল ম্লান ভাবে একটুখানি হাসিয়া বলিল, ঘুম থেকে? তার কি আর আহার নিদ্রা আছে? হাবুর মাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, সে স্বচক্ষে দেখেছে। বলে, বড়বাবু, ছোট বাবুর মুখের পানে চাইলে আর চোখের জল রাখা যায় না, এমনই চেহারা হয়েছে। ভেবে ভেবে সোনার বর্ণ যেন কালি মারা হয়ে গেছে। বলিয়া তাহার বসিবার ঘরটা ইঙ্গিতে দেখাইয়া দিয়া বলিল, গিয়ে দেখো গে, সে ঠান্ডা মাটির উপর একলাটি চুপ করে বসে আছে। সে দেখলে কার না বুক ফেটে যায় চক্রবর্তী মশাই। চক্রবর্তী দুঃখসূচক কি একটা কথা অস্ফুটে কহিয়া ফর্দ লইয়া যাইতেছিল। গোকুল তাহাকে ফিরাইয়া ডাকিয়া কহিল, আচ্ছা, তুমি তো সমস্তই জানো, তাই জিজ্ঞাসা করি, আমি থাকতে বিনোদকে আর এত কষ্ট দেওয়া কেন? উপোস তিরেশ কি ওর ওই রোগা দেহতে সহ্য হবে? হয়তো বা অসুখ হয়ে পড়বে। আমি বলি, খাওয়া শোয়া ওর যেমন অভ্যাস তেমনই চলুক। চক্রবর্তী নিরুৎসাহ ভাবে কহিল, না পারলে? কথাটা গোকুল শেষ করিতেই দিল না। বলিল, পারবে কি করে তুমি বলো দেখি? আমাদের এসব কুলি মজুরদের দেহ, এতে সব সয়। কিন্তু ওর ওর তো তা নয়। ৫-৭টা পাশ করে যে দেশের মাথার মণি হয়ে বসলে, তার দেহতে আর আমার দেহতে কি তুমি তুলনা করে বসলে? কে আছিস রে ওখানে?
ভূত? যা তো একবার চট করে আমাদের ভট্টাচার্য মশাইকে ডেকে আন, না হয় যত টাকা লাগে, শ্রাদ্ধের সময় আমি মূল্য ধরে দেব। তা বলে তো মায়ের পেটের ভাইকে মেরে ফেলতে পারবো না। ওকে আমি আলো চালের হব্বিষ্যি করিয়ে নিকেশ করতে পারবো না, এতে তিনি যাই বলুন। চক্রবর্তী অত্যন্ত অপ্রতিভ হইয়া সায় দিয়া করিল, সে তো ঠিক কথা বড় বাবু, তবে কিনা লোকে বলবে। আরে, লোকে কি বলবে? তাই বলে কি নিজের ভাইটাকে মেরে ফেলবো? তোমার এসব কি বুদ্ধি হলো বলো তো চক্রবর্তী মশাই? না না, ফর্দ টর্দ নিয়ে এখন তাকে জ্বালাতন করার দরকার নেই। মুখে যা হোক একটা কিছু দিয়ে আগে সে সুস্থ হোক, বলিয়া গোকুল নিতান্ত অকারণেই সে বেচারের উপর রাগ করিয়া চলিয়া গেল। ৮, চায়ের বাটিটা বিনোদ ব্রাহ্মণের হাত হইতে লইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিল। কিন্তু সে বস্তুটা যে কত গোপনে প্রস্তুত হইয়াছিল এবং পাত্রটা যে কাহার বুকের উপর গিয়া কতখানি আঘাত করিল, সে শুধু অন্তর্যামী দেখিলেন। সমস্ত দিনের মধ্যে বিনোদ অনেকেরই সহিত কিছু কিছু কথাবার্তা কহিল বটে, কিন্তু বড় ভাইয়ের ছায়াও সে মারাইল না। অথচ সে ছায়াও তাহাকে মুহূর্তের অবকাশ দেয় নাই। বিনোদ যেদিকে মুখ ফিরাইয়া চলিয়া যায়, গোকুল কাজের ঝঞ্ঝাটে হঠাৎ সেই দিকেই আসিয়া পড়ে। এমনি করিয়া বেলা পড়িয়া গেল। অপরাহ্ন বেলায় বিনোদ বসিবার ঘরে একা বসিয়াছিল। একখানা কাগজ হাতে করিয়া গোকুল আসিয়া দাঁড়াইল। অকারণে খানিকটা কাষ্ঠ হাসি হাসিয়া কহিল, কলিকাতার বাসা ছেড়ে তুমি হাজারিবাগে হঠাৎ চলে গেলে বাবা মৃত্যুকালে, সে শুনেছ বোধ হয়। সে একটা তামাশা আর কি, বলিয়া গোকুল পুনরায় শুষ্ক হাসির অভিনয় করিয়া কহিল, তা তোমার যেমন কাণ্ড, একটা খবর পর্যন্ত দেওয়া নেই। তা থাক, সেসব হবে অখন, কাজটা চুকে যাক, একটা দানপত্র লিখলেই, বুঝলে না বিনোদ, গোটা কয়েক টাকা শুধু বাজে খরচ হয়ে যাবে, বুঝলে না। আর শালার লোক যা এখানকার, জানোই তো সব, বুঝলে না ভাই। তা সে কিছুই নয়, বাবাও বলে গেলেন বিষয় আশয় তোমাদের দুই ভাইয়েরই রইল, এ একটা শুধু, বুঝলে না। না তা যাক, সেজন্য কিছুই আটকাবে না। আর আমার তো মেজাজের ঠিক নেই ভাই, এই লোহার সিন্ধুকের চাবিটা তুমি রাখো। আবার পণ্ডিতদের আহ্বান করা হয়েছে, কার কত বিদায়, কে কি দরের লোক, সে তুমি ঠিক না করে দিলে তো আর কেউ পারবে না। কিন্তু আমার তো এমন ফুরসত নেই যে দাঁড়িয়ে দুদণ্ড তোমার সঙ্গে দুটো পরামর্শ করি, বলিয়া গোকুল চাবিটা এবং কাগজখানা কোনো মতে সম্মুখে ধরিয়া দিয়া তাড়াতাড়ি প্রস্থানের উপক্রম করিল। ঘুম ভাঙিয়া অবধি মনে মনে এই কথাগুলোই সে মক্ষ করিতেছিল। বিনোদ হাত দিয়া সেগুলো ঠেলিয়া দিয়া কহিল, আমাকে এর মধ্যে আপনি জড়াবেন না, এসব আমি ছোঁব না। এক মুহূর্তেই গোকুলের দাঁতের হাসি পাথরের মতো জমাট বাঁধিয়া গেল। তাহার সারাদিনের জল্পনা কল্পনা ব্যর্থ হইবার উপক্রম হইল। কহিল, ছোঁবে না কেন? বিনোদ বলিল, আমার আবশ্যক কি? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসেছি, দুদিনের পরেই চলে যাব। গোকুল কহিল, চলে যাবে? বিনোদ বলিল, যেতে তো হবেই, তাছাড়া এসব টাকা কড়ির ব্যাপার, আমি দিন দুঃখী, হিসাব মিলিয়ে দিতে না পারলে চোর বলে তখন আপনিই হয়তো আমাকে পুলিশের হাতে দিয়ে জেল খাটিয়ে ছাড়বেন। জবাব দিবার জন্য গোকুলের ঠোঁট দুটো একবার কাঁপিয়া উঠিল মাত্র, তারপর হেঁট হইয়া চাবি এবং কাগজটা তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। পিতৃশ্রাদ্ধে জাঁক জমক করিবার বাসনা মনের ভিতর হইতে মরীচিকার মতো মিলাইয়া গেল। অথচ
আজ সকাল হইতেই তাহার উৎসাহ এবং চেঁচামেচির বিরাম ছিল না। সহসা সন্ধ্যের পরেই আসিয়া সে যখন তাহার কম্বলের শয্যায় শয্যা গ্রহণ করিল, তখন তাহার স্ত্রী ঘরে ঢুকিয়া অতিশয় বিস্মিত হইল। তোমার কি অসুখ করেছে? গোকুল উদাস ভাবে কহিল, না, বেশ আছি। তবে অমন করে শুলে যে? গোকুল জবাব দিল না। পুনরায় মনোরমা প্রশ্ন করিল, ঠাকুরপোর সঙ্গে কথা টথা কিছু হলো? গোকুল কহিল, না। তখন বড় বধূ অদূরে মেঝের উপর বেশ করিয়া আসন গ্রহণ করিয়া ফিস ফিস করিয়া বলিল, ঠাকুরপো কি বলে বেড়াচ্ছে শুনেছ? গোকুল মৌন হইয়া রহিল। মনোরমা তখন আরো একটু ঘেঁষিয়া আসিয়া কহিল, বলে বাবার ব্যামো শ্যামো কিছুই জানি নে। বলে হাজারিবাগ না কোথায়। কত ফন্দি জানে তোমার এই ভাইটি। গোকুল নিরীহ ভাবে প্রশ্ন করিল, ফন্দি কেন? তুমি বিশ্বাস করো না? মনোরমা বলিল, আমি আমি নেকা এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও করি নে। কথাটা গোকুলের অত্যন্ত বিশ্রী লাগিল। তাহার এই অসাধারণ চারটে পাশ করা কুলপ্রদীপ ভাইটির বিরুদ্ধে কেহ কোনো কথা বলিলেই সে চটিয়া উঠিত। কিন্তু আজ নাকি তাহার বুক জোড়া ব্যথায় সমস্ত দেহ অবসন্ন হইয়া গিয়াছিল, তাই সে চুপ করিয়াই রহিল। ঘরে প্রদীপ ছিল বটে, কিন্তু সে আলোক তেমন উজ্জ্বল ছিল না। মনোরমা তাহার স্বামীর মুখের ভাবটা ঠিক লক্ষ্য করিতে পারিল না, বলিয়া উঠিল, খুব সাবধান, খুব সাবধান। এখন অনেক রকম ফন্দি ফিকির হতে থাকবে, কিছুতে কান দিও না। বাবাকে জিজ্ঞাসা না করে একটি কাজও করতে যেও না যেন। কাল সকালের গাড়িতেই তিনি এসে পড়বেন। আমি অনেক করে চিঠি লিখে দিয়েছি। যাই বলো, বাবা না এলে আমার ভয় কিছুতেই ঘুচবে না। গোকুল উঠিয়া বলিল, তোমার বাবা কি আসবেন? আসবেন না? তিনি না এলে এসব সামলাবে কে? নিমতলার কুণ্ডুদের আড়তে বাবাই হলেন সর্বে সর্বা। কিন্তু তা বলে এমন বিপদে মেয়ে জামাইকে ফেলেও তো তিনি থাকতে পারবেন না। গোকুল চুপ করিয়া শুনিতে লাগিল। মনোরমা অত্যন্ত খুশি ও ততোধিক উৎসাহিত হইয়া বলিতে লাগিল, তোমার দোকানপত্তর যা কিছু ফেলে দাও বাবার ঘাড়ে। আর কি কাউকে কিছু দেখতে হবে? শুধু বলবে আমি জানি না, বাবা জানেন, ব্যাস। তখন ঠাকুরপোই বলো আর যেই বলো, কারু সাধ্যি হবে না যে তার কাছে দাঁত ফোটাবেন, বুঝলে না? বলিয়া মনোরমা একান্ত অর্থপূর্ণ একটি কটাক্ষ করিল। ম্লান আলোকে গোকুল তাহা দেখিতে পাইল কিনা বলা যায় না, কিন্তু সে হ্যাঁ না কোনো কথাই কহিল না। তাহার পরেও অনেক ভালো ভালো কথা বলিয়াও মনোরমা যখন স্বামীর নিকট হইতে কোনো সাড়াই পাইল না, তখন বাতাসটা যে কোন মুখ বহিতেছে তাহা ঠাহর করিতে না পারিয়া সে রাত্রির মতো ক্ষান্ত দিল। সকালবেলা গোকুল অতিশয় ব্যস্তভাবে ভবানীর ঘরের সম্মুখে আসিয়া কহিল, মা, লোহার সিন্দুকের চাবিটা কি বিনোদ তোমার কাছে রেখে গেছে? ভবানী সংক্ষেপে বলিলেন, কই, না। চাবিটা গোকুলের নিজের কাছেই ছিল, কিন্তু সে মনে মনে অনেক মতলব করিয়াই এই মিথ্যাটা আসিয়া কহিয়াছিল। ভাবিয়াছিল এমন একটা জিনিস বিনোদের হাতে দেওয়ার জন্য মা নিশ্চয়ই ব্যস্ত হইয়া উঠিবেন। কিন্তু মায়ের এই সংক্ষিপ্ত উত্তরের মুখে তাহার সমস্ত কৌশলই ভাসিয়া গেল। তখন সে ম্লান মুখে আস্তে আস্তে কহিল, কি জানি, সেই কোথায় রাখলে না আমি কোথায় ফেললুম। ভবানী কোনো কথাই বলিলেন না। এই ভিড়ের বাড়িতে সিন্দুকের চাবির উদ্দেশ্য পাওয়া যাইতেছে না, এই সংবাদেও মা যখন কিছুমাত্র উদ্বেগ প্রকাশ করিলেন না এবং
এই তাহার একান্ত নির্লিপ্ততা গোকুলের বুকে যে কি শুল বিঁধিল, তাহাও যখন তিনি চোখ তুলিয়া একবার দেখিলেন না, তখন সে যে কি বলিবে, কি করিয়া মাকে সংসার সম্বন্ধে সচেতন করিয়া তুলিবে, তাহার কোনো কুল কিনারাই চোখে দেখিতে পাইল না। খানিকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, শম্ভু আর দরবারি পিসিমাদের যে আনতে গেল, কই তারাও তো এখনো এসে পড়ল না। ভবানী মৃদুকণ্ঠে কহিলেন, কি জানি, বলতে পারি নে তো। গোকুল বলিল, ভাগ্যে লোক পাঠাতে বলেছিলে তুমি মা, এখন না আসেন তাঁদের ইচ্ছে, কিন্তু আমরা তো দোষ থেকে খালাস হয়ে গেলুম। তুমি যে কত দূর ভেবে কাজ করো মা, তাই শুধু আমি আশ্চর্য হয়ে ভাবি। তুমি না থাকলে আমাদের। ভবানী চুপ করিয়া রহিলেন। গোকুলের মুখের এমন কথাটাতেও তাহার গম্ভীর বিষণ্ণ মুখে, তাহার মুখে সন্তোষ বা আনন্দের লেশ মাত্র দীপ্তি প্রকাশ পাইল না। গোকুল অনেকক্ষণ পর্যন্ত সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে চলিয়া গেল। বাহিরে আসিয়াই গোকুল শশব্যস্ত হইয়া উঠিল। ইতিমধ্যে জেলার নূতন ডেপুটি এবং কয়েকজন উকিল মুক্তার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া উপস্থিত হইয়াছেন, এবং বিনোদ তাহাদের পার্শ্বে বসিয়া মৃদু কণ্ঠে কথাবার্তা কহিতেছে। এই সমস্ত বিশিষ্ট ভদ্রলোকের কাছে ছোট ভাইয়ের পরিচয়টা কোনো সুযোগে দিয়া ফেলিবার জন্য গোকুল একেবারে ছটফট করিতে লাগিল। অথচ বিনোদের সম্মুখে তাহারই 4টে পাশ করার খবর দিবার উপায় ছিল না। সে তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিত। সে খানিকক্ষণ এদিক ওদিক করিয়া হাকিমের সম্মুখে আসিয়া একেবারে মাথা ঝুঁকাইয়া সেলাম করিল, এবং একান্ত বিনয়ের সহিত কহিল, এইটি আমার ছোট ভাই বিনোদ, অনার গ্রাজুয়েট। বিনোদ ক্রুদ্ধ কটাক্ষে বড় ভাইয়ের মুখের প্রতি চাহিল, কিন্তু গোকুল ভ্রুক্ষেপও করিল না। কৃতাঞ্জলি হইয়া কহিল, আমার 7 পুরুষের ভাগ্য যে আপনি এসেছেন। বিনোদ, হাকিমের সঙ্গে ইংরেজিতে আলাপ করছো না কেন? ওরা হাকিম হুজুর, ওদের কি বাংলায় কথা বলা সাজে? 5 জন শুনলেই বা তোমাকে বলবে কি? আশেপাশের ভদ্রলোকেরা মুখ তুলিয়া চাহিল। ডেপুটি বাবু সংকুচিত ও কুণ্ঠিত হইয়া পড়িলেন, এবং অসহ্য লজ্জায় বিনোদের সমস্ত চোখ মুখ রাঙা হইয়া উঠিল। দাদার স্বভাব সে ভালো মতোই জানিত, সুতরাং নিরস্ত করিতে না পারিলে দাদা যে কোথায় গিয়া দাঁড়াইবেন তাহার কোনো হিসাব নিকাশই ছিল না। একটা কথা শুনুন, বলিয়া সে একরকম জোর করিয়াই হাত ধরিয়া গোকুলকে একপাশে টানিয়া লইয়া কহিল, দাদা, আমাকে কি আপনি এক্ষুনি বাড়ি থেকে তাড়াতে চান? এরকম করলে আমি তো একদণ্ড টিকতে পারি নে। গোকুল ভীত হইয়া কহিল, কেন কেন ভাই? কতদিন বলেছি যে আপনার এই অত্যাচার আমি সহ্য করতে পারি নে, তবু কি আপনি আমাকে রেহাই দেবেন না? আমার মতন পাশ করা লোক গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে যে। বলিয়া বিনোদ ক্ষোভে অভিমানে মুখখানা বিকৃত করিয়া স্বস্থানে ফিরিয়া আসিল। লজ্জায় গোকুল এতটুকু হইয়া অন্যত্র চলিয়া গেল। বোধ করি বলিতে বলিতে গেল, এরূপ কর্ম সে আর করিবে না। অথচ আধ ঘন্টা পরে বিনোদ এবং বোধ করি উপস্থিত সকলেরই কানে গেল, গোকুল চিৎকার করিয়া একটা ভৃত্যকে সাবধান করিয়া দিতেছে, ছোট বাবুর অনার গ্রাজুয়েটের সোনার মেডেলটা যেন সকলে হাতে করিয়া ঘাঁটাঘাঁটি করিয়া নোংরা করিয়া না ফেলে। ডেপুটি বাবু একটুখানি মুচকি হাসিয়া বিনোদের মুখের প্রতি চাহিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া লইলেন। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে
আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।